হুগলি জেলার এক প্রাচীন জনপদ জনাই। একদা যেখানে বয়ে যেত সরস্বতী নদী। আর মিষ্টি প্রেমী বাঙালির কাছে জনাই মানেই মনোহরা। শুধু মনোহরা নয়, এর সাথে মিশে আছে আরও অনেক কিছু। সবাইকে মহাসপ্তমীর শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা সপ্তমী সকালেই বেরিয়ে পড়েছি, যাচ্ছি জনাইয়ে। জনাই, বাক্সা, গড়লগাছা অর্থাৎ গ্রামের পুজো দেখতে। ডানকুনির কাছাকাছি এই জায়গাটি। একটা সময় জনাই খুব বর্ধিষ্ণু অঞ্চল ছিল হুগলি জেলার। প্রধানত জনাই, বাক্সা ও গড়লগাছা এই তিনটি গ্রাম নিয়েই জনাইয়ের বনেদি পুজোর বিস্তার। অতীতে এখানে বেশ কিছু বিদ্যমান এবং বিদ্বান শ্রেণীর মানুষ বসতি স্থাপন করেছিলেন। এখানে মূলত মুখোপাধ্যায়, মিত্র, সিংহ, বন্দ্যোপাধ্যায়, গঙ্গোপাধ্যায় পরিবারদেরই রমরমা। আজ আর তাদের আগের সেই প্রতিপত্তি বা জৌলুস নেই, তবুও আছে আভিজাত্য, আছে বনেদিয়ানা। তেমনই একটি বিশাল প্রাসাদোপম বাড়ি হলো এখানকার কালীবাবুর জমিদার বাড়ি। বাড়িটিতে ঢোকার মুখেই রয়েছে দুটি আটচালা শিব মন্দির। মার্বেল ফলকে লেখা থেকে জানা যাচ্ছে কালীপ্রসাদেশ্বর ও কোশলেশ্বর নামাঙ্কিত দুই শিবলিঙ্গ হলেন পরিবারের কুলদেবতা। আর্চ করা সদর দরজা পেরিয়ে ভিতরে ঢুকলেই বিরাট অঙ্গন, তিন দিকে ঘিরে থাকা দোতলা বাড়ি, মাঝখানে লাল সাদা রঙের 7 খিলানের ঠাকুরদালান আজও বয়ে নিয়ে চলেছে আভিজাত্যের রেশ। আর্চ আর সিলিংয়ের দৈর্ঘ্য বরাবর খুব সুন্দর লতাপাতা প্যাটার্নের কাজ রয়েছে। একচালা প্রতিমায় মায়ের স্নিগ্ধ রূপ চোখ জুড়িয়ে দেয়। জনাইতে মুখোপাধ্যায় পরিবারের বর্তমান বাড়িটি বানিয়েছিলেন এই বংশের এক উজ্জ্বল পুরুষ কালীপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান। 1234 বঙ্গাব্দে এই বাড়ি আর ঠাকুরদালান তৈরি হয়। সেই কারণে স্থানীয়দের কাছে এটি কালীবাবুর বাড়ি বলেই অধিক পরিচিত। অত্যন্ত সম্ভ্রান্ত এবং আয়তনেও বৃহৎ এই বাড়িটি। তৎকালীন ব্রিটিশের সঙ্গে সুসম্পর্ক ছিল কালীবাবুর। কালীবাবু অনেকদিন ভাগলপুরের দেওয়ান হিসেবে ছিলেন। জন্মস্থান বেনারস। উনি জনাইতেই বসবাস করতেন। এলাকার শ্মশানের একটি অংশে রাজবাড়ি তৈরি করেন কালীপ্রসাদ। কথিত আছে সাধনা করে এখানেই তিনি দেবী দুর্গার দর্শন পেয়েছিলেন। তারপরেই শুরু করেন আরাধনা। সেই থেকে প্রথা মেনে বংশ পরম্পরায় চলে আসছে পুজো। রাজবাড়ির সদস্যদের পাশাপাশি পুজোয় অংশ নেন এলাকার বাসিন্দারাও। পরিবারের মতে এই বাড়িতে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতন মহাপুরুষেরা। বহু বাংলা সিনেমার শুটিংও হয়েছে এখানে। কালীবাবুর বাড়ির কাছেই মাঝের বাড়ি, যেটি নির্মাণ করেছিলেন জমিদার হরমোহন মুখার্জি। পুরনো ঐতিহ্যের পরম্পরা মেনে এখানেও চলছে দেবী আরাধনা। জীর্ণ বিবর্ণ দালান কোঠা, পলেস্তারা খসে যাওয়া, ইট বের করা দেওয়াল, ধসে পড়া ভগ্নস্তূপের পুরনো বাড়ি। তবু তারই মাঝে পরম্পরা মেনে কিছু মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় আজও চলে দেবী পূজার আয়োজন। ঠিক যেমন এই বাড়িটি। এখানকার বাসিন্দাদের আন্তরিক অভ্যর্থনায় পেলাম প্রসাদ গ্রহণের সুযোগ, যা আমাদের কাছে একান্তই অপ্রত্যাশিত। 300 বছরের প্রাচীন এই বাড়িতে বসে শুনছিলাম দশমীর দিন এ বাড়িতে পান্তা খাওয়ার নিয়ম। কারণ কৈলাসে গিয়ে কর্তা যখন শুধোবেন বাপের বাড়িতে কি খাওয়া দাওয়া হলো, তখন পার্বতী কি করে বলবেন যে তিনি পোলাও, মন্ডা, মিঠাই খেয়েছেন? যেখানে 12 মাসের অনটনের সংসারে ভালো মন্দ খাওয়ার কোনো সুযোগই নেই। তাই পতিদেবতাকে কষ্ট না দিতে একটু তো মিথ্যাচার করতেই হয়। সব দিক ব্যালেন্স করেই যে চলতে হয় মেয়েদের। জনাই ছাড়িয়ে কিছুটা পথ এগোলেই বাক্সা। এই গ্রামটির পাশ দিয়েই একদা বয়ে যেত অধুনা বিলুপ্ত সরস্বতী নদী।
ধুঁকতে থাকা এই সরস্বতী নদীর তীরে একসময় পর্তুগিজরা বন্দর স্থাপন করেছিল। 400 বছর আগে কবিকঙ্কন মুকুন্দরামের চণ্ডীমঙ্গলেও রয়েছে এই গ্রামের উল্লেখ। এখানকার চৌধুরী বাড়ির পুজো বিখ্যাত। এই বাড়িরই কৃতি সন্তান শচীন চৌধুরী ভারতের প্রথম বাঙালি অর্থমন্ত্রী হয়েছিলেন। বর্ধমান রাজার দেওয়ান রাজারাম চৌধুরী এই বাড়ি প্রতিষ্ঠা করেন ও দুর্গাপূজা শুরু করেন আজ থেকে প্রায় 250 বছর আগে। চৌধুরী বাড়ি প্রবেশ করতেই চোখে পড়ল প্রকাণ্ড পূজার দালান, সম্মুখে প্রশস্ত প্রাঙ্গণ। জনশ্রুতি আছে, নিশিপদ্ম ছায়াছবিতে মান্নাদের বিখ্যাত গানটি শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর রচিত হয়েছিল এই চৌধুরী বাড়িকে ঘিরেই। জমিদার পরিবার বলতেই সাধারণত আমাদের চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তার সঙ্গে এই পরিবারের কোনো মিল নেই। একসময় এই পরিবারের উদ্যোগে সাহিত্য ও সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করা হতো, যেখানে যোগ দিতেন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সংস্কৃতি জগতের মানুষজন। শিল্পকলার প্রতি তাদের পৃষ্ঠপোষকতা এবং অঞ্চলের উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকার জনাইতে চিরস্থায়ী ছাপ রেখে গেছে। এই পরিবার সম্পর্কে আরেকটি কথা বলা খুব জরুরি। 76-এ মন্বন্তরের সময় এই অঞ্চলের বুভুক্ষ রোগগ্রস্ত মানুষজনের জন্য এক নাগারে অন্নদানের ব্যবস্থা করেছিল এই চৌধুরী পরিবার। মহারাজা নন্দকুমার ছিলেন এই পরিবারের বন্ধুস্থানীয়। নন্দকুমারের নামে যখন মিথ্যে মামলার ষড়যন্ত্র চলছিল আদালতে, সেই সময় তার পাশে ছিলেন এই পরিবারের রূপনারায়ণ চৌধুরী, যদিও নন্দকুমারের ফাঁসি আটকানো যায়নি। এবারের দুর্গাপুজোয় বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রথমত, এখানে মা দুর্গা দশভুজা নন। তার 4টি হাত এবং সেই 4 হাতে ধরা রয়েছে তরবারি, ঢাল, ত্রিশূল ও সাপ। দ্বিতীয়ত, মা দুর্গার কাঠামোতে জয়া ও বিজয়ার পরিবর্তে রয়েছে রাধা ও কৃষ্ণ। কৃষ্ণ রয়েছে গণেশের উপরে আর রাধার অধিষ্ঠান কার্তিকের উপরে। তৃতীয়ত, বিসর্জনের সময় সপরিবার মাকে 2টি মশাল জ্বালিয়ে নিয়ে যাওয়া হয়। বাক্সার সিংহবাড়িরও রয়েছে যথেষ্ট নামডাক। আনুমানিক 350 বছর ধরে বাক্সার বুকে সিংহ পরিবারের বসবাস। মহেন্দ্রনাথ সিংহ নামে এক ব্যক্তি বাক্সা গ্রামের আশেপাশে বিস্তর জমি জায়গা কিনে এখানে বসবাস শুরু করেন। সিংহ বংশের আরেক সন্তান শান্তিরাম সিংহ মুর্শিদাবাদ ও পাটনার নবাবের দেওয়ান থাকাকালীন করহীন জমি পেয়ে এই গ্রামে নিজের জমিদারি শুরু করেন। অবসর গ্রহণের পর তিনি বাক্সার পৈতৃক ভিটা ছেড়ে কলকাতায় বসবাস করতে থাকেন। এই পরিবারেই জন্মগ্রহণ করেন হুতম প্যাঁচার নকশাখ্যাত কালীপ্রসন্ন সিংহ। বাংলা সাহিত্যে ও সমাজসেবায় তিনি নানাবিধ স্বাক্ষর রেখে গেছেন। বাক্সার সিংহবাড়ির খ্যাতি আর জৌলুসের অন্ত ছিল না। কালের কবলে সে বাড়ি আজ জীর্ণ ভগ্নপ্রায়। বাড়ির সামনে সুদৃশ্য নহবতখানা। অন্দরে প্রবেশ করলে চোখে পড়ে বিরাট ঠাকুর দালান। মহেন্দ্রনাথ সিংহের আমল থেকেই এ বাড়িতে দুর্গাপূজার সূত্রপাত। বারো ঠাকুর বাড়ি, বারো মন্দির। বারো মন্দিরটা কোন দিকে? ডান দিকে কি বাঁ দিকে? আচ্ছা, ধন্যবাদ। জনাইয়ের আরও একটি বিখ্যাত দর্শনীয় স্থান হল বাক্সার দ্বাদশ শিব মন্দির। জনাইয়ের মিত্রবাড়ি বংশধর শ্রী ভবানীচরণ মিত্র 1780 সালে এই দ্বাদশ শিব মন্দিরটি নির্মাণ করেছিলেন। তিনিও ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন দেওয়ান। এই 8 চালা বিশিষ্ট মন্দিরের ঠিক শেষ প্রান্তে খালের মতো একটি ক্ষীণ জলধারা দেখা যায়। এটি ছিল সরস্বতী নদী, যা একসময় বিরাট চওড়া ছিল। গঙ্গার মূল শাখা ছিল এই নদী। সে সময় গঙ্গাপথে অনেকেই যেতে ভয় পেতেন, ডাকাতির ভয় থাকত।
তাই লোকালয়ের মধ্য দিয়ে এই সরস্বতী নদী ধরে অনেকেই যেতেন। চাঁদ সওদাগরও এই পথ দিয়েই ব্যবসা বাণিজ্য করতেন। এখন দেখে মনে হবে যেন একটা খাল। এই নদীপথে বারাণসী যাত্রার সময় রানী রাসমণি বিশ্রাম নিতে দাঁড়িয়েছিলেন বাক্সায়। মিত্রবাড়ির রঘুনাথ মন্দির এবং এই দ্বাদশ শিব মন্দির তখনই ভালো লেগে যায় তার। যাত্রা সঙ্গী জামাই মথুরবাবুকে দিয়ে নকশা আঁকান এই মন্দিরের এবং পরে তা রূপ পায় দক্ষিণেশ্বর মন্দিরে। এ কথা কেবল জনশ্রুতি নয়, বাংলার ইতিহাসের বিভিন্ন বইয়েও উল্লেখ পাওয়া যায় এই ইতিহাসের। কলকাতা থেকে প্রাচীন, সমৃদ্ধ এবং সম্ভ্রান্ত জনপদ এই জনাই রোড, যা গ্রাম হয়েও গ্রাম্যতাবিহীন। স্কুল, কলেজ, লাইব্রেরি সমৃদ্ধ, শিক্ষিত আধুনিক মানুষের বসবাস তাদের প্রাচীন ভিটেতে। প্রকৃতি এখানে এতটুকুও নষ্ট হয়নি। শুধু সবুজ মাঠই নয়, গাছগাছালি ঘেরা ছায়াপথ, ডোবা পুকুর এবং প্রায় মজে যাওয়া শীর্ণকায়া সরস্বতী নদীর অস্তিত্ব নিয়ে জনাই রোড আজও সগৌরবে বিরাজমান। ইউরোপীয় বণিকদের আগমনের বহু পূর্বেই জনাই রোড একটি সমৃদ্ধ লোকালয় হিসেবে গণ্য হয়ে আসছে, যার কিছুটা আভা ক্যামেরাবন্দি করে নিলাম। না, আমরা সিংহবাড়ি ঘুরে এসেছি, ভেবেছিলাম এদিকেই যাওয়া যাবে। আমরা ভেবেছিলাম মিত্রবাড়িটা এদিকে, মিত্রবাড়ি ওই দিকে না। এখানে মিত্রবাড়ির দুর্গাপুজো বেশ জনপ্রিয় ও পুরনো পুজোগুলির মধ্যে একটি। পরশুরাম মিত্র ছিলেন বর্ধমান মহারাজের বিখ্যাত জমিদার এবং তাঁর আমল থেকেই মিত্র পরিবার সমৃদ্ধি লাভ করে। তিনি এই পরিবারে প্রথম দুর্গাপুজো শুরু করেন। এই পুজোর বিশেষত্ব হল মায়ের পরনে থাকে নতুন বেনারসি কাপড়। শুধু মা দুর্গাই নয়, বেনারসির পোশাকে পুজোর 4টে দিন সেজে ওঠে তার সন্তানেরাও। মিত্রবাড়ির কুলদেবতা রঘুনাথ জিউ। এই রঘুনাথ মন্দির দেখলে মনে হবে যেন দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের সামনে। এই নবরত্ন মন্দির নির্মাণ করেন ভুরকুট রাম মিত্র 1792 সালে। সুদৃশ্য নবরত্ন এই মন্দিরটি অত্যন্ত বিখ্যাত, কারণ দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির এই মন্দিরেরই প্রতিরূপ। সরস্বতী নদী পথে যেতে যেতে বাক্সায় বিশ্রাম নিতে থামলে এই রঘুনাথজিউ মন্দির দেখেই রানী রাসমণির এত ভালো লেগে যায় যে তিনি এই মন্দির দেখেই ভবতারিণী মন্দিরের আদল ভেবেছিলেন। হুগলির চণ্ডীতলা থানার গড়লগাছা গ্রাম শুধু একটি জনপদ নয়, এটি বাংলার বনেদি দুর্গাপুজোর ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। 18 শতকের দ্বিতীয়ার্ধে পণ্ডিত সন্তোষমোহন বিদ্যাবাগীশ মুর্শিদাবাদের নবাবের কাছ থেকে গড়লগাছার বিস্তীর্ণ জমি উপহারস্বরূপ লাভ করেন। তার 2 পুত্র গোকুলচন্দ্র ও রাধানাথ মুখোপাধ্যায় এই বাড়িতে দুর্গাপুজোর সূচনা করেন। সেই থেকে আজ প্রায় 256 বছর ধরে মুখোপাধ্যায় পরিবারের প্রজন্মরা এই ঐতিহ্য বহন করে আসছেন। এই জমিদার পরিবারের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বাংলার আধ্যাত্মিক পরম্পরাও।
লোককথায় আছে যে শ্রীরামকৃষ্ণ পরমহংস ও কবি রামপ্রসাদ সেন এই বাড়ির সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন। রাধানাথ মুখোপাধ্যায়ের উত্তরসূরিরা জমিদারি প্রতিষ্ঠা করে ব্রিটিশদের কাছ থেকে রায়বাহাদুর উপাধি পান, আর তখন থেকেই এই বাড়ি পরিচিত হয়ে ওঠে বাবুদের বাড়ি নামে। আজও মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত গড়লগাছার এই ঐতিহ্যবাহী ঠাকুর দালানে দুর্গোৎসব প্রাণবন্ত হয়ে ওঠে। স্থানীয় মানুষ তো বটেই, বাইরে থেকেও বহু মানুষ আসেন এই বনেদি পুজো দেখতে। পরিবারের বর্তমান প্রজন্মের আন্তরিক প্রচেষ্টায় গড়লগাছা জমিদার বাড়ির দুর্গাপুজোর গরিমা আজও স্বমহিমায় উজ্জ্বল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, এই অনুরোধ রইল। জনাই এসেছি আর মনোহরা আস্বাদন করব না তা তো হয় না। মনোহরা অর্থাৎ মন হরণকারী এই মিষ্টান্নের ইতিহাস প্রায় 2 শতাধিক বছরের। মনোহরার উপকরণ বলতে ছানা, ক্ষীর, পেস্তা, এলাচ ও চিনি। ব্রিটিশ আমলে জনৈক ব্রিটিশ অফিসার ময়রাদের হুকুম করেন যে এমন এক মিষ্টি তৈরি করে দিতে হবে যা 5 দিন রেখে দেওয়া যাবে। এমত অবস্থায় ভীমচন্দ্র নাগের বংশের একজন ব্যক্তি বুদ্ধি খাটিয়ে মূল মিষ্টির ওপর চিনির আস্তরণ তৈরি করেন, যা মনোহরা নামে পরিচিত। আর এই মিষ্টি খাওয়ার নিয়ম হলো ওপরের আস্তরণটি ফেলে দিতে হবে, তবেই প্রকৃত স্বাদ বোঝা যাবে। যাই হোক, জনাই, গড়লগাছা ও বাক্সার বনেদি বাড়ির দুর্গাপুজো দেখে মনোহরণকারী মিষ্টি মনোহরা নিয়ে আমরা ফিরে চললাম বাড়ির পথে। কলকাতা থেকে মাত্র 27 কিলোমিটার দূরে সবুজের সমারোহে ইতিহাসকে সাক্ষী নিয়ে বেঁচে আছে একটা গোটা জনপদ। আটপৌরে বাঙালিয়ানাকে ধরে রেখেছে বুকের ভেতরে, তা এখানে না এলে জানতেই পারতাম না।